ডক্টর শান্ত, এখন ধরেন এই যে বিচার নিয়ে গুম খুনের বিষয় নিয়ে যেটা হয়েছে, এটা কারো বিরুদ্ধে অভিযোগ যদি আসে তাকে তো তদন্তের আওতায়, বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে এখানে সেনাবাহিনী তলব করেছে, তাদের হেফাজতে রেখেছে, বিচার চলছে। বিচারে যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে তারা খালাস পাবে, আর যদি দোষী প্রমাণিত হয় তাহলে প্রচলিত আইনেই তাদের বিচার হওয়া ভালো। কারণ প্রচলিত আইনে সেনাবাহিনীর সদস্যদের অপরাধের বিচারের নজির তো আছে। মায়া চৌধুরীর মেয়ের জামাই তারেক নারায়ণগঞ্জে যে 7 খুন করলো মেজর তারেক, সে তো তখন র্যাবই ছিল, সেনাবাহিনীর সদস্যই। তার তো সাধারণ বিচার ব্যবস্থার মধ্যে এই আইনেই বিচার হয়েছে, সেনাবাহিনীর আইনে বিচার হয়নি। সুতরাং এইটা একটা। আর একটা হচ্ছে গিয়ে সারোয়ার ভাইয়ের সঙ্গে ওই জায়গায় আমার একটু দ্বিমত আছে যে প্রিন্সিপাল অফেন্ডার যারা পালিয়ে গেছে, যে নির্দেশ দিয়েছে তারাই শুধু, এরা হুকুম তামিল করেছে বা তারা ধরেও আনেনি, তারা ছেড়ে দেওয়ার অধিকার রাখে না। ছেড়ে দেওয়ার অধিকার রাখে না, কিন্তু সেখানে চাকরি না করার অধিকার রাখে। সে শপথবদ্ধ হয়েছে রাষ্ট্র এবং মানুষের কল্যাণে, যে শপথ নিয়েছে সেই চাকরি করবার জন্য। কোনো অন্যায়, রাষ্ট্রবিরোধী, গুম করে আয়নাঘরে রাখতে হবে, তার পাহারাদার হিসেবে থাকবার শপথ সে নেই চাকরি করবার জন্য। কখনোই ভাবে একজন খুনি এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমি আইনজীবী না, আমার সাধারণ জ্ঞানে বলে যে আমাকে আমার নিয়োগকর্তা ওকে খুন করতে বলেছে, নিয়োগকর্তা খুন করতে বললেই আমি খুন করতে পারি কিনা আমার জবের জব ডিসক্রিপশন অ্যান্ড কোড অফ কন্ডাক্টে সেটা আছে যে কতটুকু আমি পারি কিনা। সুতরাং যারা এই গুম এবং খুনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কিংবা সহযোগী, তার অবস্থান ভেদে তার ওইটুকু শাস্তি হতে হবে। শেখ হাসিনার শাস্তি একরকম হবে। যিনি মানে সিমেন্টের বস্তা বেঁধে পেট চিরে নদীতে লাশ ডুবিয়ে দিয়েছেন, খুন করেছেন, তার বিচার ওই লেভেলে হবে। যে একে ওই আয়নাঘরে পাহারা দিয়ে রেখেছে হুকুম তামিল করে, তার বিচার ওই লেভেলে হবে। এটা তো দায়িত্ব ছিল না। সুতরাং অপরাধী যারা, ইভেন কি এই অন্যায় জেনে যে এইটাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে বা কোনোভাবে এটাকে ডিসক্লোজ করে তাদের জীবন রক্ষার সাহায্য করেনি, সেও একটা অপরাধ করেছে। সুতরাং সে বিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরি করে তারপর সে এই অপরাধের সঙ্গী হবে, তাদের শাস্তি হওয়া দরকার। সেই বিবেচনায় যাদেরকে এখানে হেফাজতে নিয়েছে, বিচার প্রক্রিয়া চলবে, বিচারে দোষী সাব্যস্ত হলে অবশ্যই হতে হবে। আর এই সরকারের এই দুর্বলতার কারণে অনেকে পালিয়ে গেছে। অনেক চিহ্নিত খুনি, গণতন্ত্র হত্যাকারী, টাকা পাচারকারী, দম্ভ করা, গণহত্যার সময় নেতৃত্ব দেওয়া, নির্বিঘ্নে পালিয়ে গেছে। এইখানে এখন দেখেন সেনাবাহিনী বরং অনেক ভালো কাজ করেছে যে এই রায় হওয়ার এইরকম এই নির্দেশনা আসার পরে, চার্জশিট দেওয়ার পরে, গ্রেপ্তারি পরোয়ানার পরে 15 জনের মধ্যে সার্ভিং 16 জন ছিল, একজন বোধহয় পালিয়ে গেছে, 15 জনকে তারা হেফাজতে নিয়েছে। তারা তাদের আওতায় যারা আছে তাদের নিয়েছে। যেই 5 জন মহাপরিচালক ডিজিএফআই যাদের বিরুদ্ধে একই গ্রেপ্তারি পরোয়ানা, তারা তো এখন সিভিল, তাদের গ্রেফতারের দায়িত্ব বা হেফাজতে নেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর তো আর নাই, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তাদের একজনকেও কেন হেফাজতে নিয়ে এই সরকার দেখাতে পারলো না যে এরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না, তার আগে আমরা তাদেরকে হেফাজতে এনেছি এবং বিচারের প্রক্রিয়ার মধ্যে তাদের আনা হলো, ন্যায় বিচার নিশ্চিত করব তাদের জন্য। তারা অপরাধ না করলে মুক্তি পাবে, অপরাধ করলে সাজা পাবে। ফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের এখনকার এই পুলিশি ব্যবস্থা, যেটা অনেক মন্ত্রী নেতাদের বেলায় দেখেছি তারা নির্বিঘ্নে পালিয়ে গেছে এই পুলিশ প্রশাসন সরকারের লোকদের সহায়তা নিয়ে। এই সরকার শুরুতে বলছিলাম যে আমাদের ওই এক কমিশনের গান গেয়ে গেয়ে মোহিত করে রেখেছে। আমরা এই যে এত বছর ধরে যে টাকা পাচার হয়েছে, সেই লুটেরা গোষ্ঠীর কার তালিকাটা পেয়েছি। আপনি যে বেগমপাড়ার গল্প এতদিন ধরে শুনে আসছি, এখন তো বেগমপাড়ার গল্পই নাই। বেগমপাড়ার ওই বেগমদের যে স্বামীরা, তাদের তালিকাটা কি আমরা জানতে পারতাম না? এই মহান স্বামীরা কারা, কারা কোন দলের সঙ্গে কত শতাংশ কারা যুক্ত, তাদেরকে তো আমরা অন্তত এই তালিকা থেকে ঘৃণা করতে পারতো এই দেশের মানুষ। যারা টাকা পাচার করে দেশকে দেউলিয়া করেছে অর্থনৈতিকভাবে, বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়েছে, তাদের তালিকাটা পর্যন্ত এরা বের করতে পারলো না। সুইস ব্যাংকে টাকার পাহাড় কারা জমিয়েছে, তাদের তালিকা দিতে পারলো না। এই দেশটাকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে
মানবাধিকার হরণ করে নানানভাবে যারা পঙ্গু করলো তাদের তালিকাটা পর্যন্ত এরা প্রস্তুত করে আপনারা আমার সামনে উপস্থাপন করতে পারেনি এতদিনে যে এই দেখেন আমরা কাজ এগোচ্ছি। কিচ্ছু করছে না, শুধুমাত্র নাটক মঞ্চায়ন করে করে আমাদেরকে ওই দিকে দৃষ্টি নিবন্ধ করে রেখেছে, আমরা তাদের ওই কীর্তন শুনবো আর হাততালি দিব, সেটাই হয়েছে। এখন যেহেতু ওনারা পারছে না, ওনাদের দায়িত্ব একটা নির্বাচন এনশিওর করা। সেই নির্বাচনে এখন যদি এই জুলাই সনদে যদি সবাই স্বাক্ষর নাও করে, যারা যারা স্বাক্ষর করবে তাদের নিয়ে গিয়ে নির্বাচন হবে। কেউ এখানে আবদান নিয়ে বসে থাকবে, এটা না হলে আমি এইটা খাবো না, এটা না হলে ওটা করবো না। বিএনপি যদি স্বাক্ষর না করে, বিএনপি স্বাক্ষর না করলেও নির্বাচনের সময় নির্বাচন হতে হবে। স্বাক্ষর না করলে সেটাই জনগণের কাছে, ভোটারের কাছে পৌঁছাতে হবে যে এখানে বিএনপি স্বাক্ষর করছে না। যদি জনগণ অন্যায্য মনে করে বিএনপিকে ভোট দিবে না। স্বাক্ষরটা বাধ্যতামূলক করতে হবে নির্বাচনের জন্য, এমন তো কোনো কথা না। ওই যে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে আরেকটু বলি যে এইটা কে না জানতো যে গত 15 বছরে সমস্ত আওয়ামী লীগ ঘরানা লোককে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। সো এইটা আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে স্ট্যাটাস দেয়, কথা বলে, এখন একটু কম কথা বলে, এখন মানে রিয়ালিটিতে বোধহয় কিছুটা আসছে। সো তারা ডে অন থেকে মানে প্রথম মাস থেকে এখন পর্যন্ত 50,000 ছেলেমেয়েদেরকে নিয়োগ দেওয়া যেত। এই কাজটা কেন করলো না? এইটা করলে তো একটা ব্যালেন্স অন্তত আসতো পুলিশের ভিতরে, যে ওই পুলিশের ওই যে ফেসিস নিয়োগকৃত এক ধরনের একটা ব্যালেন্স আসতো। সো আপনি জানেন যে যুদ্ধক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি কমিশন দেওয়া হয় 4 সপ্তাহ ট্রেনিং করে, 6 সপ্তাহ ট্রেনিং করে। বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর বেকারের হার 12%। তো সেই 12%-এর এইখানে আপনি তো এই কাজটাও করতে পারতেন। সো এদের তো ভীষণ নাই। এই জন্য আমাদের মানে প্রফেসর সাহেব অত্যন্ত ভালো মানুষ, ওয়াল ব্রান্ড, উনি বিদেশ ভ্রমণ অত্যন্ত পছন্দ করে এবং ওনার সাথে আমি গান্ধীর একটা মানে আমি একটা সামঞ্জস্যতা পাই। গান্ধী সাহেব একবার আপনার ছাগলনাই আসছিল, ছাগলনাই এসে উনি সবসময় একটা ছাগল নিয়ে আসতেন ফ্রেশ দুধ খাওয়ার জন্য, আর ওনার সাথে 2জন টিনেজ থাকতো। তো আমাদের ইউনুস সাহেব দেখি যে ওনার সাথে ওই কি এমজিডির একজন ভদ্রমহিলা আছে, উনি প্রত্যেকটা ট্যুরে আছে, শুধু উনি ছাগল নিয়ে যাচ্ছে না। তো আমি আশা করি যে পরবর্তী ভিজিটে যেন প্রফেসর ইউনুস সাহেব একটা ছাগলও সাথে নিয়ে যায় ফ্রেশ দুধ খাওয়ার জন্য। এইটা উনি অর্জন করছে। আর কয়বার উনি বেড়াতে যাবে আই ডোন্ট নো। এই 14 মাসে 14টা ভিজিট এবং সেইখানে 100 জন নিয়ে গেছিল ইউএনএ। জনগণের টাকায় আসলে উনি কী আনছে? এক পক্ষ বলে যে উনি বিদেশে গেলে শেখ হাসিনার যে প্রোপাগান্ডা সেইটাকে হ্রাস করা যায়, সেটা তো বিকজ অফ হিজ ভেরি প্রেজেন্স, যে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, দিস ইজ এনাফ। যাদের জানার তারা তো এটা জানছে। এখানে উনি বক্তব্য দিয়ে বিবৃতি দিয়ে সেটাকে কাউন্টার করতে পারে। ওনার কেন শেখ হাসিনা বাক সম্মেলনে মস্কো গেছিল, ওনার কেন এরকম ফাওয়ার একটা সম্মেলন FAO, সেই সম্মেলনে ওনার যেতে হবে যেখানে একজন সচিব এনাফ, এইটা অন্তত কেমন জানি লাগে আর কি। তো এই জায়গা হচ্ছে না। এখন শান্তভাবে আমি বলি যে শেষ করে আনতে হবে তাদের বিচার করার ব্যাপারে সবচেয়ে কিন্তু ভোকাল এই প্রাক্তন সশস্ত্র বাহিনীর সদস্যরা। আমি নিজে ভিকটিম। তো সেইখানে 7 খুনের মার্ডারটা কখন হয়েছিল? আওয়ামী লীগের সময়। এবং র্যাবে যারা চাকরি করে তারা আন্ডার মিনিস্ট্রি অফ হোমস। আচ্ছা, 15ই আগস্টের সেটা ভিকটিম হলো আওয়ামী লীগ। সো আওয়ামী লীগে তো ট্র্যাডিশনালি একটা পার্থক্য ছিল, একটা 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 গ্যাপস ছিল আর্মির সাথে। তো তারা তো সিভিল প্রভাব করে না। কোশ্চেন হলো হু ডিসাইডস কোন ফর্মে বিচার হবে? মনে করেন ধর্ষণ, খুন 4-5টা ফর্ম আছে। পেনাল কোডে করা যায়, নারী ও শিশু নির্যাতন আইনে করা যায়, স্পেশাল আইনে করা যায়। তো এখানে 2টা ফোরাম আছে। আবার প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড সেটা কিন্তু কোর্ট মার্শাল হয়েছিল। ইউনিফর্মধারী আর্মি পার্সন এনিহোয়ার হি ইজ আন্ডার দ্য আর্মি অ্যাক্ট। তো আর্মি অ্যাক্টে এইটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্তটা কতটুকু ভালো হলো খারাপ হলো সেটা ভবিষ্যতে প্রমাণ করবে। তবে আইসিটির কিন্তু মূল সেটআপটা ছিল 71 সালে যারা যুদ্ধ অপরাধী করছে, সেখানেও কিন্তু প্রিন্সিপাল অফেন্ডার না। সো এইটা আমি 3টে মামলা এখানে ডিফেন্স লয়ার ছিলাম। এখানে আইনের মানে আন্তর্জাতিক অথবা দেশীয় আইনের স্ট্যান্ডার্ড মানা হয় না। আমি এখনও বলি কেন মানা হয় না? এখানে সাক্ষী আইন নাই। কোনো অর্ডার এগেনস্টে আপনি আপিলে যেতে পারবেন না। জামিন তো হয়ই না, মানে আগের রেজিমের শেষ দিকে কোনো জামিন হচ্ছে। এইগুলো ন্যায় বিচারের পরিপন্থী। আমি জানি না এই অফিসারদের জামিন হবে কি হবে না, তো সেইটাই দেখার ব্যাপার। সো ডক্টর হোসেন, খুব ছোট্ট করে আমরা শেষের দিকে। এখন যা কিছুই হয়েছে, যা কিছু হোক, অপ্রাপ্তি অনেক, অভিযোগ অনেক, কিন্তু আমাদের তো দেশটা বাঁচাতে হবে।
দেশটা বাঁচাতে হলে এখন এই সরকার যেভাবে দেশ চালাচ্ছে এভাবে একটা দেশ আসলে বাঁচবে না। আগের একটা ফ্যাসিবাদের আমল থেকে আমরা বেরিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে অনেক রক্ত বিসর্জন দিয়ে আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলছিলাম সেটা অলরেডি অনেকখানি হোঁচট খেয়ে গেছে। কিন্তু এই হোঁচট খাওয়ার পরেও আমাদের এগিয়ে যেতে হবে। এ থেকে প্রাইমারিলি এ থেকে উত্তরণের একটা পথ হতে পারে নির্বাচন। কোনোভাবেই নির্বাচন বিঘ্নিত হয় এরকম কিছুকে কোনোভাবেই গ্রহণযোগ্য এদেশের মানুষ মনে করে না, সেটা করা যাবে না। সেই ক্ষেত্রে কেন্দ্রে এই জুলাই সনদ এই শুক্রবার সিগনেচার সবাই করবে কি করবে না সেটার দিকে তাকিয়ে থেকে নির্বাচনে প্রভাব ফেলা যাবে না। নির্বাচনের সময় নির্বাচন হতে হবে। যে স্বাক্ষর করলো না সে কেন করলো না সেই বক্তব্যটা জনগণের কাছে দেখ, ভোটাররা যদি তার এই অবস্থান ন্যায্য মনে করে তার পক্ষে সাপোর্ট দিবে, আর যে স্বাক্ষর করলো সেও কেন করলো সেই বয়ানটা ভোটারদের সামনে তুলে ধরুক। মানুষের উপর আস্থা রেখে ভোটারদের হাতে ক্ষমতাটা ছেড়ে দেখ, এটাই গণতন্ত্রের অন্যতম প্রধান চালিকা শক্তি। ছোট্ট করে যে আমাদের আসলে জাতীয় একটা দুর্ভাগ্য আমি বারবার দেখছি। আপনার মনে আছে জিল্লুর ভাই 96 থেকে 2001 একজন বিচারপতি অ্যাডভাইজার কমিটির সদস্য ছিল। এই বিচারপতির ছেলে এবং জামাই করলো কি এক রাতে আপনার 250 সাব রেজিস্ট্রার পোস্টিং করলো এবং কোটি কোটি টাকা হাতে নিল। সেইটার বিচার আমরা করতে পারি নাই। এখন আমরা শুনতে পাচ্ছি কোনো একজন অ্যাডভাইজারের ছেলে একজন প্রতিষ্ঠান হেডকে রক্ষা করছে, তার নামে ক্লিয়ার দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু তার ছেলেও এখানে ব্যবসা করে বলে তাকে ওখান থেকে দুর্নীতির প্রসিডিংসটা করা যাচ্ছে না। সো এইটা আসলে জাতিগত একটা ফল্ট। এখানে রাজনীতি অথবা ক্ষমতায়নকে মনে করে তার ছেলে মেয়ে ভাই বোন এদেরকে পদায়ন করা, আবার তারা স্বামী স্ত্রী, আবার তারা মনে করে তুমি এখানে আসো, তুমি একা বিদেশে ঘুরবা, আমি যাব না, তুমি এটা নিচ্ছ, তোমার ছেলে এটা নিচ্ছে। এই কালচার পরিবর্তন করতে সম্পদ তো লিখিয়ে নিয়ে, হ্যাঁ সম্পদ লিখিয়ে নিয়েছে। সেইখানে আমি বলি যে ইউনূস সাহেব অন্তত এই উদাহরণ সৃষ্টি করতে পারে, অন্তত দুইজনকে আপনি একটু তদন্ত ফেস করান, এই কালচারটা শুরু হোক যে ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান হতে পারে।